তেহরানের আজাদে স্কয়ারে শোকের সমুদ্র। ৩৭ বছরের শাসনের অবসান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। এখন প্রশ্ন একটাই, সেনাবাহিনী, রিভলিউশনারি গার্ড, পারমাণবিক নীতি, ইসরায়েলের সঙ্গে সংঘাত, সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত যার হাতে, সেই পদ এখন শূন্য। ইরানের ভবিষ্যৎ কি আরও কঠোর পথে যাবে, নাকি শুরু হবে নতুন রাজনৈতিক অধ্যায়? আজকের বিশ্লেষণে জানব সংবিধান কি বলছে, কে হতে পারেন সম্ভাব্য উত্তরসূরি এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব কি হতে পারে। Channel CV আল খামেনি প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় ছিলেন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ইরানের শিয়া ধর্মতান্ত্রিক কাঠামোর কেন্দ্রে থাকা এই পদে বসে খামেনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্বকারী এবং রাষ্ট্রের নীতি নির্ধারণের শেষ কথা। তার মৃত্যুর পর এখন শুরু হয়েছে এক জটিল ও সংবেদনশীল উত্তরাধিকার প্রক্রিয়া। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে সঙ্গে সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠিত হয়। এই পরিষদে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য, যাকে এক্সপেডিয়েন্সি কাউন্সিল মনোনীত করে। এই পরিষদ সাময়িকভাবে সর্বোচ্চ নেতার সব দায়িত্ব পালন করবে, কিন্তু স্থায়ী উত্তরসূরি নির্বাচন করবে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস, একটি শিয়া আলেমদের পরিষদ, যাদের প্রার্থিতা অনুমোদন করে গার্ডিয়ান কাউন্সিল। উল্লেখযোগ্যভাবে ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট হাসান রৌহানিকে এই পরিষদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, যা দেখায় প্রক্রিয়াটি কতটা নিয়ন্ত্রিত। একসময় ধারণা করা হচ্ছিল যে কঠোরপন্থী প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি খামেনির উত্তরসূরি হতে পারেন, কিন্তু ২০২৪ সালের মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু সেই সম্ভাবনা বন্ধ করে দেয়। এখন আলোচনায় রয়েছেন খামেনির ছেলে মোস্তফা খামেনি, ৫৬ বছর বয়সী এক শিয়া আলেম। তবে সমস্যা হল, তিনি কখনো সরকারি পদে ছিলেন না। পিতা থেকে পুত্রে ক্ষমতা হস্তান্তর ইরানে বিতর্ক সৃষ্টি করতে পারে। অনেকে এটিকে ১৯৭৯ সালের বিপ্লবের চেতনার পরিপন্থী হিসেবে দেখবেন, কারণ সেই বিপ্লবেই তো পতন হয়েছিল মোহাম্মদ রেজা পাহলভীর রাজতান্ত্রিক শাসনের। ইরানের সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন, সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নিয়ন্ত্রক। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এই রিভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। খামেনির আমলে এই বাহিনী মধ্যপ্রাচ্যে তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তোলে, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব মোকাবেলা। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়ানোর পর ইরান এখন এক উত্তেজনাপূর্ণ কৌশলগত অবস্থায় দাঁড়িয়ে। সুতরাং নতুন সর্বোচ্চ নেতা যদি আরও কঠোরপন্থী হন, তাহলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। আর যদি তুলনামূলক নরমপন্থী কেউ আসেন, তাহলে পশ্চিমাদের সঙ্গে নতুন আলোচনার সম্ভাবনাও তৈরি হতে পারে। অভ্যন্তরীণ প্রভাব: জন অসন্তোষ বাড়তে পারে, অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি, সংস্কারপন্থী বনাম কট্টরপন্থীর দ্বন্দ্ব তীব্র হতে পারে। আন্তর্জাতিক প্রভাব: পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের প্রশ্ন, ইসরায়েল ইরান সম্পর্কের ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যে প্রক্সি সংঘাতের সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য জ্বালানি বাজার ও তেলের দামে এর প্রভাব পড়তে পারে। সর্বোচ্চ নেতার পদ শুধু একটি রাজনৈতিক পদ নয়, এটি ইরানের সামরিক, ধর্মীয় ও কৌশলগত ক্ষমতার কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশ্লেষক: পিতা থেকে পুত্রে ক্ষমতা হস্তান্তর হলে তা ১৯৭৯ সালের বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তেহরান ভিত্তিক রাজনৈতিক পর্যবেক্ষক: ১৯৮৯ সালে খামেনির মৃত্যুর পর যেমন একবার মাত্র ক্ষমতা হস্তান্তর হয়েছিল, এবার তেমনি আরেকটি ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি ইরান। নতুন নেতা নির্ধারণ করবে ইরানের ভেতরের রাজনৈতিক ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের দিকনির্দেশ। খামেনির যুগ শেষ, কিন্তু প্রশ্ন রয়ে গেছে,
ইরান কি আরও কঠোর হবে, নাকি নতুন কোনো বাস্তববাদী অধ্যায়ের সূচনা হবে? Subscribe now for daily news and updates.